2024 সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে পতন হয় 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। 2024 সালের 5 আগস্ট ইতিহাসের বর্বরতম আক্রমণ চালানো হয় আওয়ামী লীগের উপর। নেতাকর্মীদের উপর নির্বিচারে হামলা চালায় একদল সশস্ত্র গোষ্ঠী। দেশ জুড়ে চালানো হয় তাণ্ডব। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের বাড়িঘর, দোকানপাট, সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঢাকায় ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের পর বিভিন্ন জেলায় শেখ পরিবারের সদস্যদের বাড়ি সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং দলীয় অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। 5 আগস্টের দুপুর থেকে হামলা চালানো হয় বিভিন্ন থানায় এবং পুলিশ স্টেশনে। সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার এক বর্বরচিত কালো অধ্যায় রচিত হয়েছিল এই দিনে। 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এরপর শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান। সব স্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় বিনা বিচারে। 5 আগস্ট দুপুরে সেনা নিরাপত্তায় আওয়ামী লীগ সভাপতিকে ভারতে নিয়ে যায় বিমান বাহিনীর বিশেষ একটি বিমান। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেন। 5 আগস্টের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে চালানো হয় লুটপাট। বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন স্মারকস্তম্ভ নির্বিচারে ভাঙচুর করা হয়। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর দেশ জুড়ে চলে হামলা। ভাঙচুর করা হয় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসের স্মৃতিস্তম্ভ। সবচেয়ে ভয়াবহ হামলা চলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে। হামার দিয়া আপনার এই ছাদ ভেঙে রড বের করে নিয়ে যাচ্ছেন, কেউ ইট নিয়ে যাচ্ছেন, কেউ কাঁঠাল গাছ নিচ্ছেন, কেউ ডাব পরে নিতে যাচ্ছেন। অনেক কিছু পাওয়া গেছেন, এগুলা ভ্যানে করে হোক, পিপাবে হোক, কান্দে করে হোক, রিক্সা করে হোক, নিয়ে সবাই যার যার মতো করে চলে যাচ্ছেন। হঠাৎ করে এটা তারা উত্তেজিত হয়ে একটা ইস্যু তৈরি করে এটাকে পুরোটাই ঘুরিয়ে দিল। এটা খুবই দুঃখজনক। আমরা এরকমের বাংলাদেশ চাই না। 3 দফায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাসের নজিরবিহীন এই হামলা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ঘটনার একটি। এত বড় একটা স্থাপনা, এটা এমনি জাস্ট কিছু মব এসে ভাঙতে পারে না। এটাতে সাপোর্ট লাগে সরকারের, রাষ্ট্রের। এরপর ইউনূস সরকার প্রথমে ছাত্রলীগ, পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? রাজনৈতিক দলকেও বিচার করা যাবে, সে আইনও করে রেখেছে। আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকে। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 1.5 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন। নেতারা হয় বিদেশে, না হয় জেলে। তৃণমূলের কর্মীরা দিশেহারা। 1.5 বছরে আওয়ামী লীগের কার্যক্রম মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সভাপতি এবং নেতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কথা বলছেন। আওয়ামী লীগ সভাপতি বেশ কয়েকটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এসব শর্তেও আওয়ামী লীগ সংগঠিত হতে পারেনি। আওয়ামী লীগ সম্ভবত 75-এ জাতির পিতা হত্যার সময়ের চেয়েও কঠিন সময় পার করছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে কি আওয়ামী লীগ ফিরতে পারবে? আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পর 2টি সরকার এসেছে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় সীমাহীন অযোগ্যতা আর ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে ইউনূস সরকার
সরকারকে নিকৃষ্টতম সরকার হিসেবে অবলীলায় চিহ্নিত করা যায়। এই সরকারের ব্যর্থতার কারণে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি বেড়েছে। আমরা আসলে এই সরকারকে আগের মতো বিশ্বাস করতে পারতেছি না যে আওয়ামী লীগের আমলে মনে হয় আমরা ভালো ছিলাম। একদম নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে। অশিক্ষিত পোলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে। আমি মনে করি এর চেয়ে বেটার ছিল আওয়ামী লীগের আমলে, সবাই বেটার ছিলাম। সরকারি নিঃশ্বাসীরা আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে জনদুর্ভোগ বেড়েছে। তেলের জন্য দীর্ঘ লাইন মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। রাত্র 3টার সময় সিরিয়াল দিছি, এখনো ওই পিজি হাসপাতালে ময়মনসিংহ রোডে আছে। অবৈধভাবে ঢুকতেছে, 100 টাকা 200 টাকা দিয়ে দিলে ওরা তেল দেওয়া যায়। আর আমরা সকালে 6টা থেকে লাইন ধরছি, আমরা তেল পাচ্ছি না। 1টা বাজে 7টায় পাম্প বন্ধ, যাইতে পারবো না, হেরো নিশ্চয়তা নাই। সকাল 6টা আমতলী ওই পাশ থেকে সিরিয়াল দিচ্ছে। সবগুলা পেট্রোল পাম্প গতকাল ঘুরছি, 4-5টা পেট্রোল পাম্পে মনে করেন ঘুরেও কোনো সিরিয়াল পাচ্ছি না। 7-8 ঘন্টা ধরে অনেকে দাঁড়ায় আছে। বিদ্যুৎ সংকট আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। ভাই আমার কারেন্ট থাকে না, আসে 10 মিনিট থাকে, আধা ঘন্টা 2 ঘন্টা থাকে না। আমরা এভাবে দোকানদারিও করতে পারবো না, আলো বাতাস নাই, তারপরে লিগে মালটাল দেখা যায় না, কারেন্টের খুব সমস্যা হয়। দেশের মানুষ এখন প্রকাশ্যে আওয়ামী লীগের সময়ের সুখ স্মৃতি স্মরণ করছে। আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম, এখন তো সাধারণ মানুষ কোনো শান্তিতে নাই। আমরা শেখ হাসিনা থাকতে 1000 গুণে ভালো ছিলাম, সব দিক দিয়ে ভালো ছিলাম, আমাদের নিরাপত্তা ছিল। তবে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপর জনগণের আস্থা নেই। আওয়ামী লীগের দুঃসময়ের কর্মীরাও মনে করেন আওয়ামী লীগের আজকের করুণ অবস্থার জন্য দায়ী কিছু লোভাতুর অযোগ্য নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শুভানুধ্যায়ীরা সরাসরি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অব্যাহতি চায়। গত 1.5 বছরে ওবায়দুল কাদের দলের জন্য কিছুই করেননি। আওয়ামী লীগের তৃণমূল হাসান মাহমুদ, নসরুল হামিদ বিপুর মতো দুর্নীতিবাজদের দলে জায়গা দিতে রাজি নয়। আওয়ামী লীগ সভাপতি সবার কথা শুনছেন। এই সময়ে আদর্শবান, যোগ্য এবং কর্মী বান্ধবদের সামনে আনা জরুরি, যারা কর্মীদের সঙ্গে কথা বলে নতুনভাবে কাজ শুরু করবেন। শেখ হাসিনার নেতৃত্বে একটি নতুন কমিটি এখন সময়ের দাবি। তাহলেই ফিরবে আওয়ামী লীগ, কারণ দেশের জনগণ এখন আওয়ামী লীগের ফেরার অপেক্ষায়। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা করে তুলব। মানুষের শক্তি হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোনো প্রভু নাই, জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ।